এত রাত পর্যন্ত বাইরে কি করে এই দাদাকে নিয়ে আমি আর পারি না। এদিকে এদিকে এত রাত পর্যন্ত বাড়িতে একা থাকতে আমার ভয় করে। কতদিন দাদাকে বলেছি দাদা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি, কিন্তু কে শোনে কার কথা। আজ বাড়ি ফিরে আসুক, বেশ করে কটা কথা শোনাবো, বলবো এবার একটা বিয়ে করতো, তোর জন্য এত রাত পর্যন্ত আমি খাবার নিয়ে বসে থাকতে পারবো না। ব্যাস তোকে বুঝে থাকতে হবে না স্নিগ্ধা, আমি এসে গেছি। এখানে দাদা তুই তো ভিজে একেবারে গোবর হয়ে গেছিস, কিন্তু তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন রে? এখন এসব কথা বলার সময় নেই, পরে তোকে সব কথা বলবো। চল এখন এখান থেকে আমরা পালিয়ে যাই। কিন্তু কেন দাদা? তুই থাকলে বিপদ, তুই গগনদার বাড়িতে চলে যা। আমি কাল সকালেই কলকাতায় চলে যাবো। আর তুই? হ্যাঁ কালই চলে যাবো কলকাতাতে, তোকে তো বললাম। আর ওই শয়তান ভজহরি পানের সবার সামনে আমি তুলে ধরবো। তুই কি বলছিস দাদা? এই বীরপুর গ্রামে ভজহরি বাবুকে সবাই দেবতার জ্ঞানে পুজো করে, অনেকে বলে ওর মতো মানুষ হয় না। শুধু ওর গোল্লারা এই কথা বলে। হ্যাঁ ওর মতো শয়তান আর একটা হয় না। ওর হাতের অন্ধকারে দুর্মণি বিজনেস করে, ড্রাগ গাঁজা হেরোইন, এমনকি বেআইনি অস্ত্র পাচার করে এই নদীর ঘাট দিয়ে। এই ছবি আমি আমার ক্যামেরায় তুলে রেখেছি। দেখ বোন, দেখ। এইসব তুই কি বলছিস দাদা? আমি তোর কথা কিছু বিশ্বাস করতে পারছি না, কিন্তু মানুষটাকে দেখে তো ওইরকম মনে হয় না রে। আজ রাতে ওর গুন্ডারা একজনকে মার্ডার করছিল। আমি সেই ছবি তুলতে গিয়ে ওরা আমাকে দেখে ফেলেছে। দাদা চুপ, একদম চিৎকার করবি না। চল আমরা এখান থেকে পালিয়ে যাই। না দাদা না, আমার ভীষণ ভয় করছে রে দাদা। আমি তোকে ছেড়ে কোথাও যাবো না রে দাদা। দূর পারিনি, আমরা ওরা সাংবাদিক, ভয়কে জয় করে সত্য ঘটনাটা সাধারণ মানুষের সামনে তুলে ধরাই তো আমাদের কাজ। তাছাড়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করাই আমাদের একমাত্র লক্ষ্য। এ দেহে যতক্ষণ আছে প্রাণ মানে সরাবো এ পৃথিবীর জঞ্জাল। তারপর এই খবরটা যদি একবার কাগজে চাপতে পারি, তাহলে ওই শয়তান ভজহরি পানের খেলা শেষ। আর ওর খেলা শেষ না করতে পারলে বীরপুর গ্রামটা একেবারে শ্মশানে পরিণত করবে। ভজহরি পান, তোমার মারণাস্ত্র আমার হাতে। এই শালা বরুণ, দরজা খোল বলছে। কেরে শালা, শুনতে পাচ্ছিস না? চুপ বোন, একদম চিন্তা করিস না। চল বোন, আমরা পেছনে দরজা দিয়ে পালিয়ে যাই। আয় বোন, আয় চলে আয়। দাদা কেন রে তুই এসব কাজ করতে গেলি? তোর যদি কিছু হয়ে যেত, তুই ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই রে দাদা, কেউ নেই। বোকা, আমার কিচ্ছু হবে না। শোন, তোকে আগে গগনদার বাড়িতে পৌঁছে দেবো, তারপর আমি স্টেশনের দিকে চলে যাবো। আয় বোন আয়, ওরা আমাকে কেউ দেখতে পাবে না। চলে আয় বোন। ভাঙ, ভেঙে ফেল দরজা, ভাঙ ভাঙছি ভাঙ। এই শালা জগা, পাখি উড়ে গেছে, কিন্তু কোথায় পালাবে এই শালা রিপোর্টার? যেমন করে হোক ওকে ধরতেই হবে। জগা, তুই ঘরের ভেতরগুলো ভালো করে খুঁজে দেখ, আমি এই বাগানের দিকটা দেখছি। না, শালা কোথাও নেই। আমার মনে হয় এই পেছনে দরজা দিয়ে পালিয়ে গেছে। আয় আয় আয়, চলে চলে। কোন রকম এই শ্মশানটা পার হয়ে যেতে পারলেই নদী। আর তাছাড়া এই নদীটা পার হয়ে গেলে ওরা আমাকে কেউ দেখতে পাবে না। কিন্তু শয়তানগুলো তো আমার পিছু নিয়েছে, আর আমি তো আর ছুটতে পারছি না। একটু জল পাই। জয় মা মহামায়া, জয় মা শ্মশানকালে। কে আপনি? ওং করলে বদনং ঘোরং মুক্তকেশী চতুর্ভুজং কালিকং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতং। রক্ষা কর মা, রক্ষা কর, সবাইকে তুই রক্ষা কর মা, সবাইকে তুই। কে তুই? এই দুর্যোগের রাতে এই শ্মশানে কি করতে এসেছিস? কি হয়েছে কি তোর? না মানে এমনি মিথ্যে কথা। এমনি কেউ এত রাতে শ্মশানে ঘুরতে আসে না। সত্যি কথা মায় বল, তোর কোনো ভয় নেই? বলছি বাবা, বলছি কয়েকজন দুষ্কৃতী আমার তাড়া করেছে। তাছাড়া এই রাস্তাটা নদীর ঘাট দিয়ে এসেছে। আপনি আমায় বাঁচান বাবা, বাঁচান। বাঁচাবো। শ্মশান হচ্ছে পবিত্র স্থান। একবার যখন তুই আমার কাছে এসে পড়েছিস, তখন তো তোকে আমার বাঁচাতেই হবে। জয় মা শ্মশানকালে। এত রাত্রে আপনি শ্মশানে কি করছেন? আমি তো শ্মশানেই থাকি রে, সাধনা করে। শ্মশান জায়গায় ভূত প্রেত নিয়েই আমার বসবাস। রাতে ওদের সাথে কথা বলি। এই মাত্র আমি চিতা সাজিয়ে এলাম। শ্মশান জাগাতে হবে না। কিন্তু এত ভলুডমের কাজ আপনি করছেন কেন? ভলুডমের শরীরটা খারাপ, তাই তো বাধ্য হয়েই আমাকে এখানে চিতা সাজাতে আসতে হলো।
সবই তো ঠিক আছে, আপনি কার জন্য চিতা সাজাচ্ছেন বাবা? আমি তো মরা দেখতে পাচ্ছি না। মরা এসে গেছে, তুই দেখতে পাচ্ছিস না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই দেখার জন্য সাধনার প্রয়োজন হয়। 12 বছর আমি তপস্যা করছি। জয় মা শ্মশান কালী। তোর নাম তো বরুণ রায়, তাই না? তুই একজন সাংবাদিক রিপোর্টার। কে আপনি? আমিও দেখতে পাচ্ছি। ওরা তোকে তাড়া করে নিয়ে এসেছে, এখনই ওরা এলো বলে। আয় আয় শালা হারামির বাচ্চা, ভেবেছিস আমাদের হাত থেকে পালিয়ে তুই রেহাই পাবি? দে ক্যামেরা দে বলছে, দে। এই পাপিষ্টের দল, ছেড়ে দাকে, তা না হলে সব কটাকে আমি ভর্সা করে দেবো। ইস, এইভাবে কেউ মারে? বড্ড লেগেছে তাই না? ভয় নেই, তুই তো আমার কাছে এসে পড়েছিস, আর তোরা কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ রে, একটু আগে জল খাবি বলেছিলি না? এই নে জল খা, দেখবি সব ভয় কেটে যাবে। ওম বিষধরী মহাচণ্ডী মুক্তকেশী বলিপ্রিয়ে তুলাচার। বাবা সরেছেন আপনি, ওকে শালা আমাদের হাতে তুলে দিন। কেন শুধু শুধু গন্ডগোল পাকাচ্ছেন আমাদের চুপ সঙ্গে? কর পাপিষ্টের দল! শ্মশান হচ্ছে পবিত্র স্থান, একদম চিৎকার চেঁচামেচি করবি না। এখানে সব ভূত প্রেতেরা ঘুমিয়ে রয়েছে। একবার যদি তারা জেগে যায়, কেউ নিজে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবি না। তাছাড়া তোরা ওকে মারার কে রে? ওর যখন সময় হবে তখন ও ঠিক চলে যাবে। তাই তো মা আমাকে বললেন, কিরে আর কত ঘুমোবি, ওর চিতা সাজাতে হবে না। তাই তো আমি মায়ের আদেশে চিতা সাজিয়ে এসেছি। মা তো এও বললেন, একটু পরেই ইহলোক পরিত্যাগ করে পরলোকে গমন করবেন সাংবাদিক বরুণ রায়। ভজনী তুই? হ্যাঁ, আমি ভজরি। রণে বনে জলে জঙ্গলে যেখানেই আমাকে স্মরণ করবি দেখতে পাবি, বলেছিল আমার দাদা গৌধরী। না দাদা, এটা লোকনাথ বাবা বলেছিল। বেশ তো ভালো ছিলি, ভাই বোন মিলে ভালোই তো সংসার চালাচ্ছিলি। কেন আমার পেছনে লাগতে গেলি বলতো? আমি ছাপোষা মানুষ, সামান্য 2 নম্বরই ধান্দা পানি করে কমে খাই, তা ওদের সহ্য হলো না, ওদের পেছন ফাটছিল। আসলে কি জানিস বিক্রম? বলুন দাদা। এই পৃথিবীতে কেউ সুখী নয় রে, সবাই শুধু ছুটে বেড়াচ্ছে। কেউ নিজের সম্মানের আশায় ছুটে বেড়াচ্ছে, কেউ মান যশ প্রতিপত্তির জন্য ছুটে বেড়াচ্ছে, আবার কেউ টাকা পয়সার জন্য ছুটে বেড়াচ্ছে। অথচ ওরা কেউ জানে না সুখের ঠিকানা আজও অজানা। এটা আপনি একদম খাঁটি কথা বলেছেন তাই দাদা। তোকে সুখী করার জন্য পরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। তবে তোর কোনো চিন্তা নেই, তোর ডাকর বোনটাকে না আমি সুখী করার চেষ্টা করি। আপনি আমায় কি খাওয়ালেন? রক্তপাত আমি একদম পছন্দ করি না, আর বেশিক্ষণ তোকে কষ্টও পেতে হবে না। ভজনী শয়তান, ভজনী বলবকে আমি ছাড়বো না। তুই আমার মুখোশটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবি বলেছিলি তাই না? তোর আগে তোকে আমি ওপরে পাঠিয়ে দেবার ব্যবস্থা। স্বচ্ছ করে দিলাম, আমার পথের কাঁটা একেবারে পরিষ্কার করে দিলাম। গো ভজ হরির জয়গান, মা বোনেদের করো সম্মান। ওরে বাবা রে বাবা রে বাবা, কি গভীর জঙ্গল, কত লম্বা লম্বা মোটা মোটা গাছ, সূর্যের আলো পর্যন্ত ভেতরে ঢোকে না। আমার শালার কোনো কাজ নেই, শালা বলে কিনা জামাই বাবু চলুন অনেকদিন জঙ্গল দেখি না, একটু জঙ্গল দেখে আসি। আরে জঙ্গল কি দেখার জায়গা? যদি ঘুরতেই যাওয়ার ইচ্ছে হয় তাহলে আমায় নিয়ে সমুদ্রে চল, পাহাড়ে চল,
বেশি পয়সা থাকলে বিদেশে চল। না শালা এই শালবনির জঙ্গলে নিয়ে এসেছে। ওই দেখো ডাকছে, মনে হয় বাঘ ডাকছে। আমি মাগের পেটে যাবো, আমার ভীষণ ভয় করছে। মা বলেছিল কাতু, যখন ভয় পাবি তখন জোরে জোরে হাসবি, দেখবি সব ভয় দূর হয়ে গেছে। একবার চেষ্টা করে দেখি। বলছি আপনি এভাবে হাসছেন কেন? আপনার হাসি শুনে বুনসরের দল ছুটে এসে গুঁতো মেরে ফেলবে। হ্যাঁ। ছুটে আসবে, হ্যাঁ। আমায় গুতবে। হ্যাঁ। আমায় বাঁচাও শালা বাবু, আমায় বাঁচাও, কি বাঁচাও। করছেন, কি করছেন? হ্যাঁ হ্যাঁ, এত ভয় আপনার? ভয়? কিসের ভয়? ও ভয়টা কিছু আমার শরীরে নেই তাই? জানো, তোমার মতো বয়সে এত বড় একটা লেংটি ইঁদুরকে এইটুকু একটা থানির দিয়ে আমি খুন করেছিলাম। ও বাবা! তারপর থেকেই তো গ্রামের লোকেরা আমাকে লেংটু 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 বলে ডাকে। আমি তোমার সাহসের পরীক্ষা নিচ্ছিলাম। তাই বুঝি? হ্যাঁ। তবে আপনি দিদিকে একটু ভয় পান, তাই না? চুপ করো। সব সময় আজে বাজে কথা। তোমার আমার মধ্যে কথা হচ্ছে, এখানে পক করে দিদি ঢুকলো কোত্থেকে? তোমার দিদিকে ভালোবাসি, তাই তার কথা শুনে চলি। এই আমার ভালোবাসার নিদর্শন। তাই নাকি? হ্যাঁ, আর ভয়কে জয় করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। আবার আবার আপনি এভাবে হাসছেন? হাসছি না, এখন আমি কাঁদছি। এত জায়গা থাকতে তুমি আমায় ঘাটের জঙ্গলে নিয়ে এলে কেন বলো তো? কেন? হ্যাঁ কেন? কেন জানি না, হ্যাঁ তবে জানেন জানি বাবু, কে? এই জঙ্গল আমাকে বারবার হাতছানি করে ডাকে। নিজুম নিস্তব্ধ পরিবেশ, চারিদিক থেকে নাম না জানা পাখির ডাক, চারিদিকে সবুজে সবুজ আমাকে মাতাল বানিয়ে দেয়, আমাকে নেশা ধরে। তাই তো বারবার এই জঙ্গলে ছুটে আসি, আর যতক্ষণ জঙ্গলে থাকি খুব ভালো থাকি। আর তারপর আমার নাম যে অরণ্য, এই অরণ্য আমাকে বারবার হাতছানি করে ডাকে। যাই বাবু, যাই বাবু, ও যাই বাবু, কে? ভাবছি আজকে রাতটা না এখানে থেকে যাই, বুঝলেন? হ্যাঁ, ওই দূরে একটা আদিবাসীদের গ্রাম আছে যাই বাবু। ভাবছি ওদের সাথে মহুয়া খাবো, আর ওদের মাদল গানে না নাচবো। মহুয়া খাবে, হ্যাঁ নাচবে? হ্যাঁ। তুমি আজ রাতে এই গ্রামেই থাকবে? আবার ডাকছে, বাঘ ডাকছে, হায়না ডাকছে। আজকে নিশ্চয়ই আমি বাঘের পেটে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। হে মা পঞ্চানন, হে বাবা বিপদ। টেনশনে ভুল করে ভুল বলে ফেলেছি। হে বাবা পঞ্চানন, হে মা বিপদ তারিণী, আমি হাত জোর করে ক্ষমা চাইছি মা। আমি আর বাপের জন্মে কোনোদিনও জঙ্গলে বেড়াতে আসবো না। এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও তোমরা। আবার যাইবো, মানে যে সত্যি সত্যি চিতাবাঘ চলে এসছে। চিতাবাঘ? হ্যাঁ। যা, কি হলো? ও যাইবো, তোমার জামাইবাবু অজ্ঞান হয়ে গেছে। ও বাবা, তাই বুঝি? আপনি নাকি ছোটবেলায় এত বড় ইট দিয়ে নাকি লেংটি ইঁদুর মেলে ফেলেছিলেন? যতবার উল্টো পাল্টা কথা, আরে সে তো ঘুমের করে স্বপ্নে। ও, ওই দেখো আবার ডাকছে। বার করো, বার করো, তোমার মালটা বার করো। এই তো, এবার গুলি এই তো। করো, গুলি করো। আমি এদিকে দেখছি, আপনি ওদিকে দেখুন। আমি কোনো দিকে দেখবো না। আরে বাবা, না দেখলে আমি ভাই পেয়ে যাবো। তুমি দেখবে, তুমি গুলি করবে। আমি এদিকে দেখছি, আপনি ওদিকে দেখুন। পারবো না। আরে পারবো না, পারবো না, পারবো না, পারবো না বললে হয়? ওইদিকে দেখুন। না। আবার বাজে কথা বকে, দাঁড়ান, আমি পেছন দিকটা দেখছি। পেছন দিকে কি আছে? পাহাড়ের জঙ্গলে এক মানুষ খেকো বাঘ থাকে, মানুষেরও পোশাক পরে ডোরা ডোরা দাগ থাকে। পাহাড়ের জঙ্গলে এক মানুষ খেকো বাঘ থাকে, মানুষেরও পোশাক পরে ডোরা ডোরা দাগ থাকে। সে বাঘ ডাকলে পরে বুক চেপে যায়, পুরুষ মানুষ খায় না, সে বাঘ মেয়ে মানুষ খায়। ও সে বাঘ মেয়ে মানুষ খায়। পাহাড়ের জঙ্গলে এক মানুষ খেকো বাঘ থাকে, মানুষেরও পোশাক পরে ডোরা ডোরা দাগ থাকে। সে বাঘ ডাকলে পরে বুক চেপে যায়, পুরুষ মানুষ খায় না, সে বাঘ মেয়ে মানুষ খায়।
তোমার মুখোশটা একটু সরাবে, তোমার চাঁদ বদনটা দেখবো। ও মা গো, এ তো বাঘ নয়, এ তো বাঘিনী। আমি মায়ের কাছে যাব। আরে শিকারি বাবু, আমাকে দেখে আপনার সাথে যে নেংটি দূরের মতো গর্তে ঢুকছে। শাট আপ! উনি আমার সাগরেক নয়, উনি আমার জামাই বাবু। আরে এখানে বাঘের ডাকের আওয়াজ করে ভয় পাচ্ছেন কেন? বাঘের মুখোশ পরে আসার কারণটা কি জানতে পারি? আরে শিকারি বাবু, এত চটে যাচ্ছেন কেন? এই দুনিয়াতে তো আমরা সবাই মুখোশি পরে আছি। ওপরটা মানুষের মতো হলে কি হবে, ভেতরটা তো হিংস্র জানোয়ারের মতো। ভোটের আগে নেতারা হয়ে যায় দয়ার সাগর, আর ভোটের পরে হয়ে যায় মানুষ মারার কারিগর। ডাক্তার থেকে শুরু করে এই সমাজের যত উঁচু তলার মানুষরা আছে, সবাই যে মুখোশে পড়ে আছে, মুখোশের আড়ালে মানুষ। তাই জঙ্গলে কি শিকার করতে এসছেন? এই জঙ্গলের পশু পাখি, নাকি এই জঙ্গলের সহজ সরল মেয়েদের শরীরের কাঁচা মাংস? বাহ 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 বাহ! বলছি অনেকবার তো এই জঙ্গলে এসেছি, কিন্তু এই আরে আগে তো আপনাকে কখনো দেখিনি। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত ভদ্র বাড়ির মেয়ে। না, মেয়ে নয়, পেতনি। মেয়ে সেজে এসেছে আমাদের ঘর মোটকে রক্ত চুষে খাবে বলে। আমি মার কাছে যাব। মা, মা। আগে তোর খট্টা মটকা না, তারপরে রক্ত চুষে খা। এই 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 যে এদিকে আসুন, এদিকে আসুন। বলুন তো আপনি কে? আপনি যদি না বলেন আপনি কে, তাহলে এই বন্ধুকে গুলিটি দিয়ে আমার মাথার খুলিটা উড়িয়ে দেবো। ও মা, তাই নাকি? তাহলে আপনিও যে আপনার প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবেন না শিকারি বাবু। এই জঙ্গলের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আপনাকে মেরে ওই গাছের ডালে ঝুলিয়ে দেবে। দেখবেন একবার ডাকবো নাকি? না না, প্রধান কাকা, একদম না। ও প্রধান কাকা! হয়ে গেল, হয়ে গেল। এইবার আপনার কি হবে শিকারি বাবু? শিকার করতে এসে যদি আপনি নিজে শিকার হয়ে যান, বলুন কেন এসেছেন এই জঙ্গলে? এই জঙ্গলের পশু পাখিদেরকে মেরে আপনি কি পান? মৃত্যুর মুহূর্ত ওদের করুন আর্তনাদ আপনার মনটাকে একটা বারের জন্য নাড়া দেয় না? বলুন কেন ওদের রক্ত নিয়ে আপনি হলে খেলছেন? না মানে আমি ওদেরকে ওদের মতো বাঁচতে দিন। বাঘিনী নয়, পেতনিও নয়, এ হচ্ছে ডাইরেক্ট মাওবাদী। আমাদের সবাইকে গুলি করে মারবে। মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। আমি এখান থেকে পগার পার হচ্ছি। শালাবাবু, প্রাণে বাঁচতে চাইলে ফলো মে। যাইবো, ও যাইবো, যাইবো, আমার কথাটা শুনুন। যাইবো চলে গেল। আপনার জামাই বাবু ভয় পেয়ে গেছে শিকারি বাবু। তা কি শিকার করলেন? এখানে আমি কোনো শিকার করতে আসিনি। ও। আর শিকার করা আমার নেশা নয়। এই বন্ধুটা দেখছেন, এই বন্ধুটা আমার আত্মরক্ষা করার জন্য রাখা। তাহলে এই জঙ্গলে আমার নাম যে অরণ্য, আমার নাম যে অরণ্য, তাই তো বারবার এই জঙ্গলে ছুটে আসি। নিঝুম নিস্তব্ধ পরিবেশ, চারিদিক থেকে নাম না জানা পাখির ডাক, চারিদিকে সবুজে সবুজ আমাকে মাতাল বানিয়ে দেয়, আমাকে নেশা ধরে দেয়। তাই তো নিজেকে নতুন করে খুঁজে পাই আমি। অরণ্য বাবু, বিশ্বাস করুন, ছোট থেকে অর্থ পড়াশোনা প্রাচুর্যের মধ্য দিয়ে বড় হয়ে উঠেছি। টাকা পয়সা সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। শুধু জানেন শুধু একটা জিনিসের অভাব। আর সেটা কি? সেটা যে কি সেটা নিজেই বুঝে উঠতে পারি না। কিন্তু জানেন, মাঝে মধ্যে বড্ড একা মনে হয়। বাহ, আপনার হাসিটা বেশ সুন্দর তো। আপনি একটা পাগল। হ্যাঁ, জানি আমি পাগল। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই বলে আমি নাকি পাগল। এই দেখুন, এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি, কিন্তু আপনার নামটাই আমার জানা হলো না। আমার নাম? হ্যাঁ, আমার নাম পাখি। বাহ, কি সুন্দর নাম, পাখি। মানে অরণ্যের পাখি? না, তাহলে পাখি, তবে বাজ পাখি। আকাশের ওই উঁচুতে থাকলেও যার লক্ষ্য স্থির, এক ছো মেরে চোখের পলকে যে তার নিজের শিকার তুলে আনতে পারে। আমি তো আপনার শিকারী হতে চাই। কিছু বলছেন? না 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 না, কিছু বলিনি। বলছি এই জঙ্গলে তো আমি অনেকবার এসেছি, কিন্তু এর আগে তো আপনাকে কখনো দেখিনি। নাম মানে? পাখি, পাখি,
আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি চলে যাচ্ছ পাখি? অর্ণবাবু, এই পৃথিবীতে এমন অনেক প্রশ্ন আছে যার কোনো উত্তর হয় না। কিন্তু এটা তো কোনো কঠিন প্রশ্ন নয় পাখি। আমার সম্বন্ধে জেনে আপনার লাভ, কেন জানতে চাইছেন আমার সম্বন্ধে? আর তাছাড়া আমিও বা আপনার সব প্রশ্নের উত্তর দেব কেন? ঠিক, আপনি বা আমার সব প্রশ্নের উত্তর দেবেন কেন? দেখুন, আমি আপনাকে প্রশ্ন করলাম আর আবার আপনি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করলেন। অর্ণবাবু। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ইট কাঠ পাথরের মতো মেকি জীবন থেকে মুক্ত হতে চায়, তাই তো বারবার এই জঙ্গলে ছুটে আসে। বিশ্বাস করুন, এই লোকজন, এই প্রত্যেকটা লোকজনের স্বার্থ জড়ানোর সম্পর্ক থেকে মুক্ত হতে চায়, তাই তো বারবার এই জঙ্গলে ছুটে আসে। যতক্ষণ এই জঙ্গলে থাকি খুব ভালো থাকি, কিন্তু কিন্তু কি বলুন? জানো পাখি, জানো, যখন আমি তোমাকে প্রথমবার দেখলাম মনে হচ্ছে তোমার ভীষণ চেনা, ভীষণ আপন কেউ। অর্ণবাবু, আপনি যান, আমি যাই। পাখি 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 পাখি, আর কিছুক্ষণ থাকো না পাখি। বিশ্বাস করো, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে এই কথাগুলো বলতে আসিনি। তুমি আমি ভুল বুঝো না পাখি। অর্ণবাবু। পাখি, তোমার নাম তো পাখি। আমার হাতটা ধরো না পাখি, আমি তোমার হাত ধরে স্বপ্নের আকাশে উড়ে যেতে চাই পাখি। কিন্তু কিন্তু যেদিন এই স্বপ্ন ভাঙবে, সেদিন যে বাস্তবের মাটিতে আমাদেরকে মুখ থুবড়ে পড়তে হবে, কারণ বাস্তব যে বড় কঠিন। জানি জানি জানি, বাস্তব ভীষণ কঠিন, তাই তো কঠিন বাস্তবের মাটিতে আমি একটা বৃক্ষ রোপণ করতে চাই, ভালোবাসার বৃক্ষ। অর্ণবাবু। অরণ্য বাবু নয়, আজ থেকে তুমি শুধু আমাকে অরণ্য বলে ডাকবে। মনের আবেগ, মনের ভালোবাসা, মনের প্রেরণা থেকে তোমাকে এই কথাগুলো বললাম পাখি, তুমি আমি ভুল বুঝো না। অরণ্য। হ্যাঁ পাখি, আমি চলে যাচ্ছি, কিন্তু চলে যাবার পরে এই কথাটাই বলবো, এই পাখির জন্য এই অরণ্য সারা জীবনে অরণ্যের মাঝখানে থাকবে। অরণ্য। আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, তুমি কি রাখবে মরে চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, তুমি কি রাখবে মরে চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব। তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব। অর্ণ, 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 এ আমার কি হলো? মনের মধ্যে একটা অজানা ভালোবাসার সুর আমার মনটাকে রাঙিয়ে দিয়ে গেল। আমার যে ইচ্ছা করছে ওকে গিয়ে বলতে যে অরণ্য, তোমার মনের মধ্যেই পাখি একটা ছোট্ট ভালোবাসার নীড় করে থাকতে চায়। কিন্তু কিন্তু কেন এমন মনে হচ্ছে? একটা অজানা মানুষের জন্য আমার মনের মধ্যে এত অনুভূতি কেন? আমার যে ওকে গিয়ে বলতে ইচ্ছা করছে যে অরণ্য, অরণ্য, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। না, ভালোবাসা তোর কোনো অধিকার নেই। আগে আমার মনের আশা তোকে পূরণ করতে হবে। মা, তুমি অসুস্থ শরীর নিয়ে এই জঙ্গলে কেন এলে মা? একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো আমার আশার স্বপ্নটাকে কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। মা, আমারও আশা, আমারও স্বপ্ন আছে মা। একটা প্রশ্ন আমাকে সবসময় কুড়ে কুড়ে খায় যে কেন একজন ভদ্র বাড়ির বউ হয়েও তুমি আমাকে নিয়ে এই জঙ্গলে বাস করছো? এই গভীর জঙ্গলে বাস করলেও আমি কিন্তু কোনোদিন তোর কোনো অভাব রাখিনি। হোস্টেলে রেখে
ভালো স্কুলে তোকে আমি পড়াশোনা করিয়েছি। এই গ্রামের আদিবাসী জগা সাদ্দারের কাছে তোকে আমি অস্ত্র শিক্ষায় শিক্ষিত করেছি। সবই করেছো মা, সবই করিয়েছো, শুধু পারোনি আমার পিতৃ পরিচয় দিতে। আজ পর্যন্ত আমি জানতেই পারলাম না যে কি আমার বাবা। পাখি, হ্যাঁ মা হ্যাঁ, স্কুল কলেজে যখন আমার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে যে তোর বাবার নাম কি, আমি তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না মা। পাখি, মা আজ তোমাকে বলতেই হবে যে কে আমার বাবা আর কি তার পরিচয়। বলো মা বলো, তুমি চুপ করে থেকো না মা, বলো মা বলো। মা তবে কি আমি বুঝবো যে আমার বাবার কোনো পরিচয় নেই? তোমার তোমার কোনো এক বিকৃত কামড়ে আমার জন্ম। পাখি, এত বড় কথাটা তুই বলতে পারলি পাখি? এই কথাটা উচ্চারণ করবার আগে তোর জিভটা একবার কেঁপে উঠলো না? নিজে দুবেলা দু মুঠো না খেয়ে আমার সমস্ত গয়না বিক্রি করে আমি তোকে এত বড় করে তুলেছি, আর সেই কিনা তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি পাখি? শোনো, ওপর থেকে তুমি শুনতে পাচ্ছ? তোমার মেয়ে আজ আমাকে বাজারের ভাজে মেয়ে বানিয়ে দিল। না মা না, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমি আর কোনোদিনও জানতে চাইবো না মা, কোনোদিনও জানতে চাইবো না। না, আজ তোকে আমি সব বলবো। এবার তোকে আমার সব কথা বলার সময় এসেছে। মা প্রতিশোধ চাই, আমার প্রতিশোধ। শিকার করতে হবে তোকে, শিকার। স্বীকার করতে হবে? হ্যাঁ, তবে জঙ্গলে জন্তু জানোয়ার নয়, লোকালয়ে। লোকালয়? এখানে 4 বেয়ে জন্তু জানোয়ার থাকে না, থাকে 2 বেয়ে জন্তু জানোয়ার। মা আমি তোমার কোনো কথা যে বুঝতে পারছি না মা। প্রতিশোধ চাই, আমার প্রতিশোধ। যার জন্য তুই আজ পিতৃহারা সর্বহারা, যার জন্য তুই বিরাট বড় বিজনেসম্যানের মেয়ে হয়েও তোকে আমাকে হতে হয়েছে ভিখিরি, হতে হয়েছে বনবাসী। যে শয়তানটা আমার জীবন থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছে, আমি সেই শয়তানটার বিচার চাই, বিচার। বলো মা বলো, কে সেই শয়তান? আমি তাকে আমার এই নিজে হাতে শাস্তি দেবো। বলো মা, তোমার যন্ত্রণার জীবনে যদি আমি শান্তির প্রলেপ না দিতে পারি, আমি আমার বাবার খুনের প্রতিশোধ যদি না নিতে পারি, তাহলে বৃথাই আমার জীবন। বলো মা, কোন সেই নরকীয় ঘটনার বলি আমরা? তাহলে শোন। তুমি চুপ করো মা, তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না মা, আমার চোখের সামনেটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। তখন না তুই খুব ছোট, মাত্র 5 বছর বয়স তোর। এইখান থেকে 10 কিলোমিটার দূরে ওই বীরপুর গ্রামে আমাদের বাড়ি ছিল। সেইখানে তোকে নিয়ে তোর বাবা আর আমি আমাদের খুব আনন্দে হাসিতে দিন কাটতো। তারপরে 15 বছর আগে আমাদের জীবন অন্ধকারে ভরিয়ে দেয় ওই শয়তান ভজা হরিপা। সেই অন্ধকারের বুকে এবার আমি আগুন জ্বালবো মা, আর সেই আগুনের লেলিহান শিখায় ওই শয়তানটাকে আমি পুড়িয়ে মারবো। ওর রাতের ঘুম আমি কেড়ে নেব। আচ্ছা মা, আর কি কেউ ছিল? হ্যাঁ ছিল, ওরই এক সাক্ষাৎ বিক্রম। ওরা দুজনই মিলে তোর বাবাকে আমার চোখের সামনে টানতে টানতে ওই নদী ধারে নিয়ে গেল, আর ওখানে নিয়ে ওরা তোর বাবাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলল। আমি চাই তুই তোর বাবার খুনের বদলা নিবি, আর যে সম্পত্তি ওরা ভোগ করছে সেই সম্পত্তি তুই ওদের কাছ থেকে ছিনিয়ে নিবি। নেব মা নেব, আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, আমি আমার বাবার খুনের বদলা নেব মা, নেব মা। আমি তোমার চোখের জল মুছিয়ে দেব মা, মুছিয়ে দেব। শয়তান ভজা হরিপান, তুই কি ভেবেছিস শয়তান আমার বাবাকে খুন করে
তুই আমাদের সম্পত্তি ভোগ করবি, তুই সুখে থাকবি। তোর জীবনের এক অজানা শত্রু হয়ে আমি তোর জীবনে প্রবেশ করব। তোর রাতের ঘুম আমি কেড়ে নেব। এই তো আমি পেরেছি, তোর মনে আমি প্রতিশোধের নেশা ধরাতে পেরেছি। আর আমার কোনো ভয় নেই, এবার আমি বড় শান্তি পাবো, বড় শান্তি পাবো। তুই আমায় কথা দে মা, কথা দে, তুই তোর বাবার খুনের বদলা নিবি, কথা দে মা, আমাকে কথা দে। মা, হ্যাঁ, আমি আমার বাবার খুনের বদলা নেব মা। মা, কি হলো মা? আমার বুকের ভেতরটা বড্ড যন্ত্রণা করছে রে মা। মা, এখানে বসো, এখানে বসো। আমার চোখ অন্ধকার হয়ে আসছে, আমি বোধহয় আর বাঁচবো না রে মা। বলো না মা। আর আমার ওই ওপরে ডাক চলে এসেছে রে পাখি, আমি বোধহয় আর বাঁচবো না। মা, তুই ভালো থাকিস মা, তুই ভালো থাকিস, তুই তোর বাবার খুনের বদলা নিবি মা। আমার বুকটা বদ্ধ বেঁধে করছে রে মা। আমি কিছু বুঝতে পারছি না, তোমার কি হচ্ছে মা? আমাকে বলো মা। পাখি কি করবো বলো না। পাখি মা, বলো না মা, আমি কিছু বুঝতে পারছি না মা। মা, ও মা, তুমি কথা বলো মা। ও মা, তুমি কথা বলছো না কেন? ও মা, তুমি কথা বলো মা। ও মা, তুমি কথা বলছো না কেন? মা, তুমি কথা বলো মা। মা, তুমি কি আমাকে সত্যি সত্যি ছেড়ে চলে গেলে মা? ও মা, আমি এখন কাকে নিয়ে থাকবো মা? আমি এখন কাকে নিয়ে থাকবো মা? মা, 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 তুমি ওঠো না মা। মা গো, শয়তান ভজ হরি পান, তোকে আমি ছাড়বো না শয়তান। তুই সাবধান হ। এই পাখি আসছে বাবার খুনের বদলা নিতে। এই পাখি আসছে। বাঁচান, কে কোথায় আছেন? আমাকে বাঁচান, বাঁচান, দয়া করে কে কোথায় আছেন? আমাকে বাঁচান। ভয় নেই, ভয় নেই রিয়া, ভয় নেই, আমি এসে গেছি। দেখি কেউ কোথাও নেই, চিৎকারটা তো এদিক থেকে এলো। তবে কি রিয়ার কোনো বিপদ হলো? এটাই তো রিয়ার গলা, আজকেই তো রিয়া আমাকে এখানে দেখা করতে বলেছিল। রিয়া, রিয়া তুমি কোথায়? রিয়া! সন্ধে হলো পার করো আমারে। কি রে হত ছাড়া, কি হয়েছে কি তোর এত চিৎকার করছিস কেন রে? না মানে এখানে একটা মেয়ে চিৎকার শুনতে পেলাম, তাই বুঝি তুই ছুটে এসেছিস? আমি তো ভাবলাম তুই বোধহয় গরু খুঁজতে বেরিয়েছিস। ঠাকুমা, ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা করো। বুঝেছি রে বাবা, বুঝেছি। তুই একটা মেয়ে মানুষের চিৎকার শুনতে পেয়ে পতঙ্গের মতো আগুনের কাছে ছুটে এসেছিস। তা আপনি এই নির্জন জায়গায় কি করতে এসেছেন? আমিও একজনকে খুঁজছি রে বাবা। কাকে? সে অনেক কথা জানিস, সে আমাকে ভীষণ ভালোবাসে। শুনবি শুনবি সেসব কথা? শুনো, আপনি সব খুলে বলুন। বেশ, তুই যখন বলছিস আমি না হয় সব খুলেই বলি। আপনি কি করছেন? কেন রে হতচ্ছাড়া?
জানিস বাবা, আজকাল ছেলে মেয়েরা ওই ফেসবুক ইউটিউবে সব খোলাখুলি দেখে, সবাই খোলাখুলি দেখাই পছন্দ করে। না না, আমি চললাম, আপনার যা খুশি আপনি তাই করুন। এই বেটা, একবার যখন ধরেছি এত সহজে তোরে আমি ছাড়বো তুই ভাবলি কি করে? কি রিয়া? না না, এ ব্যবহারটা আমি তোমার কাছে আশা করিনি। তাহলে তাহলে তুমি কি আশা করেছিলে? তোমার অপেক্ষায় ঘরের কোণে পা ছড়িয়ে বসে আমি কাঁদবো? না ধ্রুব না, এখানে আসার জন্য তো তোমাকে আমি ফোন করেছিলাম। দেখো রিয়া, তোমার আমার ভালোবাসাটা তোমার বাবা কোনো দিনই মেনে নেবে না। কোথায় তুমি আর কোথায় আমি? তোমার বাবা একজন বড় বিজনেসম্যান আর আমার দাদা সামান্য একজন চাষি। রিয়া, তেলে আর জলে কখনো মিশ খায় না রিয়া। ধ্রুব, তুমি যদি জল হও, সেই জলের উপর আমি তেল হয়ে ভেসে থাকতে চাই। এই রিয়া, এই রিয়া, কিন্তু আমি একজন বেকার, আজ পর্যন্ত একটাও চাকরি জোগাড় করতে পারলাম না। দেখ, তোমার কাজ তো এখন একটাই, কি? আমাকে ভালোবাসা আর এইভাবে জড়িয়ে ধরে আদর করা। ওরে বাবা, আদর করলে তো পেট ভরবে না। তারপর খাবে কি? কেন তোমাকে? না না না, এ হয় না রিয়া, এ হয় না। আরে বাবা, তোমার কাজের ব্যাপারে আমি বাবার সঙ্গে কথা বলেছি, বাবা বলেছেন তোমাকে নিয়ে আমাদের বাড়িতে যেতে। সত্যি? আরে বাবা হ্যাঁ, আমার বাবার সঙ্গে অনেক বড় বড় লোকের পরিচয় আছে। কিন্তু আর কোনো কিন্তু নয় ধ্রুব, প্রায় 1 মাস পরে তোমার সঙ্গে আমার দেখা। এখন আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এখন আমরা নাচবো, গাইবো আর শুটিয়ে প্রেম করবো। এই রিয়া, কিন্তু তোমার এই পোশাকটা। ধ্রুব, তুমি না বড্ড বস্তা পচা শেখেলে। কমন ধ্রুব, এই পোশাকটা হলো মডার্ন কালচারের টপ পোশাক। এই ধ্রুব, একটু কাছে আসো না ধ্রুব, কাছে এসে আমাকে জড়িয়ে ধরো না। এই ধ্রুব, জানো তো আমার ইচ্ছা করছে তোমাকে নিয়ে আমি দূরে কোথাও পালিয়ে যাই, আর সেখানে গিয়ে তুমি গলা ছেড়ে চিৎকার করে বলবে, ভালোবাসি ভালোবাসি রিয়া, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও। কোন ভুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নূপুর জানি। গধূলির রঙ্গায় মেঘে বাজবে শুধুই রিনি ঝিনি। ও বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নূপুর জানি। গধূলির রঙ্গায় মেঘে ভাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি তুমি রেখে দাও। কোন ভুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও। কানে
কানে তুমি বলে দাও, কানে কানে তুমি বলে দাও। বাহ, চমৎকার চমৎকার। এ যুগের আধুনিক সন্তান আধুনিকতার পচা জল গায়ে মেখে নিজেদের লজ্জাটাকে অসভ্যতার পকেটে পুরে দিয়ে উদ্দাম নৃত্যে মেতে উঠেছে। বা রে ভাই বা। দাদা তুই 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 যখন ছোট ছিলি তখন তখন আমাদের বাবা মা আমাদের ছেড়ে চলে যায়। তোকে তোকে আমি বড় করে তুলেছি, আমার শিক্ষায় তোকে শিক্ষিত করেছি। আমরা কোনো অন্যায় করিনি দাদা, আমরা একে অপরকে ভালোবাসি। তোমাদের এই ভালোবাসাটা চিরস্থায়ী হবে না রিয়া, কারণ তোমার এই অহংকারী স্বার্থপর বাবা একটা গরিব বাড়ির ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে কোনোদিনই দেবেন না। আপনি কিন্তু আমার বাবাকে অপমান করছেন। যেটা সত্যি সেটা বলছি। এ যুগের মানুষের চাওয়া পাওয়ার অধিকারটা পুরনো পথে চলছে না। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা শুধু দাঁড়িয়ে আছে অর্থের মাপকাঠির ওপর। ভালোবাসার কোনো দাম নেই। তাই তো আজ ঘরে ঘরে আত্মহত্যা, বধূ নির্যাতন। আপনার জ্ঞান মারা বন্ধ করে এবার আমার কথাটা একটু ভালো করে শুনুন। মনে রাখবেন, আমি হলাম বিক্রম রায়ের মেয়ে, আর আমার বাবা হলো ওই ভজহরি জেঠুর লোক। সেই জন্যই তো তোমার সঙ্গে আমি আমার ভাইয়ের বিয়ে দেব না, কারণ তোমার বাবা আর ওই ভজহরি বাবুর সমস্ত 2 নম্বরই ব্যবসা আমার বন্ধু বরুণ রায় জেনে গিয়েছিল বলে তারপর থেকে আজ 6 মাস হয়ে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো তোমার দাদাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আপনি মিথ্যে বলছেন, আপনার এই কথা আমি বিশ্বাস করি না। আপনার এই মিথ্যে জাল থেকে আপনার ভাই ধ্রুবকে আমি খুব তাড়াতাড়ি বার করবো। এখন বুঝতে পেরেছি আপনার ভাই ধ্রুব যে এখনো কাজ পায়নি, তার জন্য আপনি দায়ী। আমি দায়ী? হ্যাঁ, আপনি দায়ী। আধুনিকতার সূর্যটা যখন মাথার উপর জ্বলছে তখন আপনি হাতে মাটির প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছেন। ও তাই বুঝি আধুনিকতার আলোটা গায়ে মাখার জন্য তুমি বুঝি অর্থ উলঙ্গিনী সাজে দাঁড়িয়ে আছো? Shut up! আর একটাও কথা নয়, একটা ছোট লোক ইতর। রিয়া তুমি এসব কি বলছো? ভুলে যেও না উনি আমার দাদা। ও, উনি তোমার দাদা? আর উনি যে তখন থেকে আমার বাবাকে অপমান করে যাচ্ছেন তার বেলায় কিছু নয়, একটা ছোট লোক ইতর গেও ভূত। দাদা সম্পর্কে একটা বাজে কথা বলবে না। বেশ করেছি, বলেছি 100 বার বলবো। নিজে তো কখনো প্রেম করেনি, সেই জন্য আমরা একটু প্রেম করছি, সেটা দেখেও ওনার সহ্য হচ্ছে না। একটা গেও ভূত চাষা। এ তুই কি করলি ভাই? না রে ভাই না, মেয়েদের গায়ে হাত তোলাটা গৌরবের কথা নয়। চল আমার সঙ্গে বাড়ি চল। দাঁড়ান, আপনি আমার জীবন থেকে ধ্রুবকে কেড়ে নিতে চাইছেন, আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিতে চাইছেন। জানতে পারি কোন অধিকারে? মাত্র 2 অক্ষর দিয়ে তৈরি একটা বাংলা শব্দের অধিকারে। দাদা দাদা তুমি দাদা দাদা দাদা, আর আমি তোমার কেউ নই। আচ্ছা দাদা, আপনার ভাইকে ভালোবাসার অধিকার কি আমার নেই? নিশ্চয়ই আছে। যেদিন তুমি আদর্শ ভারতীয় নারী হতে পারবে, মানুষকে সম্মান করতে শিখবে, সেদিন আমি তোমাকে বরণ করে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাব। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন এক গলা ঘুমটা পড়ে আপনার বাড়ি তুলসীতলার সামনে আমি প্রদীপ জ্বালাবো, সেখানে রোজ সন্ধ্যেবেলা বসে আমি কীর্তন গাইবো, হরে কৃষ্ণ 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 হরে আর হরে রাম 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 হরে হরে। তাই না দাদা? তুমি দাদাকে এসব কি বলছো? রামেশ, তোমার দাদার মাথার গন্ডগোল হয়ে গেছে, ওনাকে পাগলা কারোতে দিয়ে আসার ব্যবস্থা করো। তাহলে আমার একটা কথা শুনে রাখো, যে আমার দাদাকে অপমান করবে, তার শিক্ষাকে অপমান করবে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি ধ্রুব, এই কথা তুমি বলতে পারলে ধ্রুব? হ্যাঁ পারলাম। যেদিন তুমি তোমার মিথ্যে অহংকার আর অর্থের দাম্ভিকতা ছেড়ে সামান্য একটা শাড়ি পরে আমাদের বাড়ি আসতে পারবে, সেদিন আমি তোমার হব, তার আগে নয়। চলে এসো দাদা। ধ্রুব, তুমি যেও না ধ্রুব, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না ধ্রুব, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি হেরে গেছো রিয়া, তুমি হেরে গেছো। আজ আমি গর্বিত, আমার শিক্ষা বিফলে যায়নি। চলি রিয়া, চলি। দাঁড়ান দাদা, তুমি আমাকে প্রণাম করলে, একটা চাষাকে। তুমি সুখী হও মা, তুমি সুখী হও মা, তুমি সুখী হও। দাদা
আমি ধ্রুবর সঙ্গে খারাপ ব্যবহার করে ভীষণ অন্যায় করেছি দাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন দাদা। আমি যে সত্যি সত্যি হেরে গেছি দাদা, আমি যে সত্যি সত্যি হেরে গেছি। ওঠো ওঠো রিয়া, আপনি আমাকে আশীর্বাদ করবেন না দাদা? বলো বলো কি আশীর্বাদ চাও তুমি? আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সারা জীবনের জন্য আপনার ভাইকে আপনার জীবন থেকে ছিনিয়ে নিতে পারি। হ্যাঁ রিয়া, যে অপমান আর অসম্মান আজ আপনি আমাকে করলেন তার প্রতিশোধ আমি নেবই। আর যে ভাই আজ আপনার কথায় উঠবোস করছে তাকে আমি আপনার জীবন থেকে ছিনিয়ে নেব। ইয়েস, ওকে আমার একটা পোষা ভেড়া বানাবো, ভেড়া। গো ভজহরির জয়গান, মা বোনেদের করো সম্মান। এই বীরপুর গ্রামে আমার বিরুদ্ধে যে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করবে, জঞ্জাল পরিষ্কার করার মতো একেবারে পরিষ্কার করে ছেড়ে দেবো। দাদা দাদা, একে আপনার হাতে ঝাড়ু। হ্যাঁ ঝাড়ু, আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তাই তো গ্রামের কিছু লোককে নিয়ে না আমি গ্রামটা পরিষ্কার করতে বেরিয়েছিলাম। ভাবছি এবারে ভোটে দাঁড়াবো, তাই তো আগে থেকে না সমাজসেবার কাজটা শুরু করে দিয়েছি। 50 লাখ টাকা চেয়েছে, না দিতে তো হবেই। আরে বাবা, রাজনীতির ব্যবসায় নামতে গেলে প্রথমে তো কিছু ইনভেস্ট করা দরকার নাকি? তাছাড়া মা শ্মশানকালীর কৃপায় আমার চোরাই কাঠের ব্যবসা, 2 নম্বরই তুলোর গোডাউন, করাত কল সব তো রমরমিয়ে চলছে। হ্যাঁ চলছে দাদা, কিন্তু দাদা হ্যাঁ। এবার তো সব ব্যবসা বন্ধ করতে হবে, তা না হলে আপনার ওই মা কালী কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। আচ্ছা বিক্রম, তুই কি বলতে চাইছিস একটু ঝেড়ে কেসে বলতো? বলছিলাম আপনার ওই 2 নম্বরই কাঠ বোঝাই ট্রাক হ্যাঁ। ওই পুলিশের হাতে ধরা পড়েছে। ও, আমার ট্রাকগুলো পুলিশের আমার ট্রাকগুলো পুলিশের হাতে ধরা পড়েছে। এই তখন তোরা কি করছিলিস না শুয়োরের বাচ্চা? আপনি শুধু শুধু আমাকে অপমান করছেন দাদা। ওই শালা রিপোর্টারের বোন স্নিগ্ধা, সেই তো আপনার বিরুদ্ধে থানায় নালিশ জানিয়েছে। 6 মাস হলো নাকি ওর দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই শালা গগন, সে তো গ্রামে গ্রামে আপনার বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তুলছে। কেন তোকে শুয়োরের বাচ্চাটা বললাম এবার বুঝতে পারলি? কেন তোকে বললাম? সেদিন যদি এই রিপোর্টারের সাথে ওর বোনটাকে শেষ করে দিতে পারতিস, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। যত সব বিক্রম, মেয়েটা এখন কোথায় থাকে রে? বেশিরভাগ সময় গগনের বাড়িতে পড়ে থাকে। গগন গগন গগন, ওই গগন আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। সেদিন আমার তুলোর গোডাউনে আগুন ধরে গেল, লক্ষ লক্ষ টাকা তুলো পুড়ে ছাই হয়ে গেল, অথচ তোরা কিছুই করতে পারলি না। যত সব আহাম্মকে। এই বিক্রম, এই রিপোর্টারের বোনটাকে কেমন দেখতে রে? দাদা পুরোটা মাখন মাখন, একেবারে পাউরুটিতে ঘেটে জিভ দিয়ে চেটে নেড়ে দিতে হবে দাদা। কাটাকাটি নাড়ানাড়ি অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে রে, আর হয় না। কিন্তু দাদা ঘরে যে বৌদি আছে, তা ঘরের মাল ঘরে আছে, তাতে তোর বাপের কি রে হারামজাদা? তাছাড়া তোর বৌদি না আগের মতো আর চোখে রং ধরাতে পারে না। কি করে পারবে? হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রল, সব সময় ঠাকুর ঘরে পড়ে থাকে। বাবা রে বাবা রে বাবা, গা দিয়ে যেন কেমন পুজো পুজো গন্ধ। তাহলে দাদা আমি কি পুজোর আয়োজন করব? এখন কখন? আগে ভালো করে চারিদিকটা খুঁজে দেখ, কে কে আমার সর্বনাশ করার চেষ্টা করছে। তাদের সব কটাকে আমি জীবন্ত কবর দেব। তাকে তুমি জীবন্ত কবর দেবে দাদা? তুমি তো নিজেই একটা জীবন্ত কবর। আর সেই কবর থেকে উঠে আসছে লোভ, লালসা, হিংসের হাত, যে হাত এই বীরপুরে গ্রামকে ধ্বংস করে দিয়েছে, জেনে নিয়েছে মানুষের বাঁচার অধিকার। সেখানে প্রত্যেকটা মানুষের কাছে তুমি ভগবান সেজে থাকলেও তুমি তো আর ভগবান নাও, তুমি হচ্ছে একটা জীবন্ত শয়তান। ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। ওরে বাবা, এই শয়তানটা আছে বলেই না আমাদের এত বড় সম্পত্তিটা এখনো টিকে রয়েছে। তোর মতো একটা মাতালের পাল্লায় পড়লে না কবে এটা শেষ হয়ে যেত। একটা মাতাল কথা। আমি মাতাল, আমি মদ খাই, কিন্তু দাদা তোমার মতো মানুষের রক্ত খাই না দাদা। চলবে না,
মদ খাওয়া, ছোট লোক ছেলে মেয়েদের সাথে মেলামেশা করা আর চলবে না, সব আমি বন্ধ করে দেবো। কিচ্ছু বন্ধ করতে পারবে না দাদা। এই সম্পত্তি তোমার একার নয়, এই সম্পত্তি আমার বাবার সম্পত্তি। এই সম্পত্তির উপর অধিকার আমার আছে। ছোট সাহেব আমি বলছিলাম এই, 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 একদম চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। দাদা যত 2 নম্বরই কাটারা তোমাকে দিয়ে করায়, কারখানার শ্রমিকদের তুমি ঠিক পর্যন্ত মাইনে দাও না, তাদের দিয়ে তুমি উদয়স্ত খাটিয়ে নাও। আস্তে এই, আস্তে, অনেক কথা হয়েছে। হ্যাঁ, তোমার এই লাল চোখকে আমি ভয় পাই না দাদা। এতদিন আমি চুপ ছিলাম, আর আমি চুপ থাকবো না। এখন আমি সব জেনে গেছি, আর প্রত্যেকটা মানুষকে আমি সব বলে দেবো। কি বলে দিবি? বলে দেবো। কি বলে দিবি তুই? কি বলে দিবি? আর তোমার এত সম্পত্তি থাকা সত্ত্বেও তুমি অজয় বাবুকে খুন করে যাও। তারপর তার মেয়ে মুন্নি কোথায় গেল তার খোঁজ পাওয়া গেল না। আমি সবাইকে বলে দেবো দাদা। রাস্কেল, জুতো মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো রাস্কেল। দাদা, তোমার ভাই এখন অনেক বড় হয়ে গেছে দাদা। তোমার শরীরে আমার শরীরে একই রক্ত বইছে দাদা। তোমারও যেমন মানুষকে মারতে হাত কাঁপে না, তেমনি আমারও হাত কাঁপে না দাদা। তাই কোনোদিন মদের নেশায় আমার এই হাতটা তোমার গলাটাকে চেপে ধরবে, তখন আমারও কিছু করার থাকবে না দাদা। তাই তাই খুব সাবধান দাদা, খুব সাবধান। খুব সাবধান। এত দূর, এত দূর, বড্ড পার বেড়েছে ওই অরণ্য। দাদা, আপনার ওই কালো ব্যবসার কথা আপনার ভাই সব জানে। ও যদি গ্রামের সবাইকে সবকিছু বলে দেয়, এই যে ঘর শত্রু বিভীষণ। বিভীষণ না ছিল বলেই তো বারবার এই রাবণদের মরতে হয়েছে। হিরণ্যকশিপুকে ধ্বংস করার জন্যই তো প্রহ্লাদের জন্ম। কি তাই না? এই তুমি চুপ করো, তোমার মুখ ওই বড় বড় কথা মানায় না। না মানায় না। আপনার বোনকে বিয়ে করে এই বাড়িতে যখন থেকে ঢুকেছি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমায় করতে হয়, কিছুই বলতে পারি না। মাঝে মধ্যে সালা আমি ভুলেই যাই যে আমি এ বাড়ির জামাই। আমার বোনকে বিয়ে করার তোমার কি কোনো যোগ্যতা আছে? না, নেই। নেহাত আমার বোন তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল বলে আমরা তোমাকে জামাই বলে মেনে নিয়েছি। এই শোনো, বলো। এই ঝাঁটাটা ধরো। হ্যাঁ, কার্তিক, নাম না বললে ঝাঁটায় হাত দেব না। না ধরো। কি নাম আমার? কেতো, কেতো। হ্যাঁ, কার্তিক। বলুন। ভালো করে বাড়ির জঞ্জালগুলো পরিষ্কার করে দাও। আরেকবার বলুন। ভালো করে বাড়ির জঞ্জালগুলো পরিষ্কার করে দাও। আপনার কথা মতোই কাজ করব। তবে সবার আগে বাড়ির সবচেয়ে বড় জঞ্জালটাকে আমি পরিষ্কার করব। এই কার্তিক, কি হচ্ছে এগুলো? কেন? আপনি তো বললেন বাড়ির সমস্ত জঞ্জাল পরিষ্কার করতে, তাই তো বাড়ির সবচেয়ে বড় জঞ্জালটাকে পরিষ্কার করছিলাম। নেহাত আপনি দাদার আত্মীয়, তা না হলে এই বিক্রম আপনাকে। বিক্রম, কি হচ্ছে কি? আমাদের আবার থানায় যেতে হবে না? কি মুশকিল বলো দেখিনি। এই মাথা নিয়ে আমার সাথে আছিস। কার্তিক, বলুন। ভালো করে বাড়ির জঞ্জালগুলো পরিষ্কার করো। গাও ভজ হরির জয় গান। একটা কথা ভালো করে মনে রেখে, মা বোনেদের করো সম্মান। বিক্রম, একটা হয় না, ও নাকি করবে মা বোনদের সম্মান, সেটা আমাকে দেখতে হবে। কিন্তু প্রভু জগন্নাথ परम आनंद पक कर ये क्या हो गया, घर का जमाई नौकर बन गया।